নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী তাপস। প্রিয় দর্শক, আপনারা জানেন এটিএন নিউজে প্রতিদিনের এই নিয়মিত আয়োজনে আমরা খেলাধুলার বিভিন্ন খবর নিয়ে আমরা আপনাদের সাথে বসি। আমাদের সঙ্গে থাকেন বরেণ্য ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। আপনারা তার কাছে খেলাধুলার বিভিন্ন বিষয়ে প্রশ্ন বা মতামত জানাতে পারেন। স্ক্রিনে আমাদের সেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুভ্রদা, আজ ক্রীড়াঙ্গনের কী অবস্থা, বাংলাদেশের কি বড় খবর বলতে আপনি কোনটাকে দেখতে চান? আমাকে আপনি জিজ্ঞেস করুন, আমি উত্তর দেবো। অনুষ্ঠানটাকে সহজ করে নিই, সব খবর আমি বলতে পারবো না। বাংলাদেশের খবর তো জিম্বাবুয়ে টেস্ট শুরু হওয়ার আগ পর্যন্ত সেই নানা কিছু চলতেই থাকবে। মানে প্রস্তুতিও শুরু হয় নাই, বাংলাদেশের ক্যাম্প শুরু হয় নাই। জিম্বাবুয়ের প্লেয়াররা এটা সেটা বলবে, এটা নিয়ে আমরা নিউজ করবো। সাংবাদিকদের যেটা কাজ, পাঠককে তো আপনার রেগুলার কিছু না কিছু দিতে, খাবার সরবরাহ করে যেতে হবে। আর এমনিতে যদি বলেন ওভারঅল ক্রীড়াঙ্গনের বড় খবর তো আসলে ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন, যেটা এই নির্বাচন হওয়ার কথা এপ্রিলের মধ্যে হওয়া উচিত, 30 এপ্রিল। এরপরেও হতে পারে, সেটা স্পেশাল অনুমতি লাগবে এফসি আর ফিফার। 30 এপ্রিল হচ্ছে আপনার সময়সীমা। তো নির্বাচন নিয়ে তো অদ্ভুত একটা ঘটনা ঘটলো যে রুহুল আমিন তরফদার, যিনি এতদিন কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন সভাপতি পদে, প্রচুর জনসংযোগ করেছেন। এই কমিটির ব্যর্থতা, ফুটবলের রসাতলে যাওয়া এবং কিভাবে ফুটবল উদ্ধার করা হবে এই ব্যাপারে তিনি যেগুলো কথাগুলো শুনতে ভালোই লেগেছে। তো হঠাৎ করে তিনি কেন একটা ডিগবাজি বলবো না কি বলবো, হ্যাঁ, হঠাৎ করে তিনি আজকে বললেন যে তিনি নির্বাচন করবেন না। আপাতত সিদ্ধান্ত, এটা খুব ইন্টারেস্টিং যে আপাতত সিদ্ধান্ত করবেন না। এবং কারণ যেটা বলেছেন ওইটাও আবার খুব অদ্ভুত, যে উনি জানতেন যে সালাউদ্দিন আর নির্বাচন করবেন না। তো কাজী সালাউদ্দিন গত নির্বাচনের আগে সম্ভবত এই ধরনের একটা কথা বলেছিলেন। আচ্ছা, এটা পত্রপত্রিকা দেখলে হয়তো কনফার্ম হওয়া যাবে যে এটাই হয়তো তার শেষ টার্ম, আর কিছু কাজ করে যেতে চান তিনি, কিছু অসমাপ্ত কাজ। তো এখন উনি বলছেন যে না, ঠিক এই ধরনের কিছু বলেন নাই। তো এখন ওনার 12 বছর হয়েছে, ওনার পক্ষে চাইলে কিছু বলাই যায়, আবার বিপক্ষে বলার লোকও প্রচুর। যেটা বড় সমস্যা হয়েছে বাংলাদেশের ফুটবলে একদম বিভক্ত হয়ে গেছে, প্রো সালাউদ্দিন, অ্যান্টি সালাউদ্দিন গ্রুপটা অত্যন্ত প্রবল এবং তাদের অনেক যুক্তিও আছে। আবার সালাউদ্দিনের পক্ষে, সালাউদ্দিন যখন দায়িত্ব নিয়েছিলেন 2008 সালে দায়িত্ব নিয়েছিলেন, তখন যেটা ছিল, আসলে আমি একটা লেখা লিখেছিলাম তখন, যে সালাউদ্দিনের কাজটা করতে খুব সহজ। কারণ হচ্ছে সালাউদ্দিনের প্রথম কাজ হচ্ছে আপনার মাঠে যেন ফুটবলটা নিয়মিত থাকে। কারণ এর আগে একটা লম্বা সময় ধরে বাংলাদেশের ফুটবল লিগটাই অনিয়মিত হয়ে গিয়েছিল। এবং আমি মনে করি বাংলাদেশের ফুটবলের সর্বনাশের সূচনাটা সেখান থেকে, যখন আপনার 2 বছর 3 বছরে একটা লিগ হতো। এরকম হয়েছে, ফুটবলাররা আপনার বাফুফে ভবনের সামনে গিয়ে মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন নিয়মিত খেলার দাবিতে। তো মাঠে যাওয়া তো একটা অভ্যাসের ব্যাপার। আবুনি মোহামেডানের উন্মাদনাটা শেষ হয়ে যাওয়া তো একটা কারণই, এবং উন্মাদনা শেষ হওয়ার পিছনেও এটা একটা কারণ, যে যেহেতু লিগটা রেগুলার হতো না, প্রচুর লোক ছিল যে যারা মোহামেডানের ম্যাচ হলে যাবেই, আবুনি ম্যাচ হলে যাবেই। তো সেই অভ্যাসটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি মনে করি সমস্যাটা শুরু হয়েছে। অন্তত মাঠে খেলা নাই, এই অপবাদটাই এই বাফুফের বা সালাউদ্দিনের এই জমানাতে দেওয়া যাবে না। কিন্তু সারা দেশে খেলা হয় কি না, তখন আবার প্রশ্ন আসে যে সারা দেশে খেলা কি আগে যখন খুলনা রেগুলার ফুটবল লিগ হতো বা রাজশাহীতে হতো, যেসব জায়গাতে বড় বড় মানে ভালো একটা ফুটবলারের যোগান ছিল, তখন কি ওই লিগগুলা বাফুফে করতো নাকি স্থানীয় সংস্থা করতো? মানে এটা একটা ইন্টারেস্টিং। আবার ধরুন ফুটবল ফিফার দাবি অনুযায়ী ওইখানে জেলা ডিএফএ, যেটা ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন করা হয়েছে, এই ডিএফএর সঙ্গে আবার জেলা ক্রীড়া সংস্থার একটা দ্বন্দ্ব, যেহেতু মাঠের মালিক ও জেলা ক্রীড়া সংস্থা। মানে এইটা আসলে একদিন আমরা বড় করে আলোচনা করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খেলাধুলার এই অনুষ্ঠানে খেলাধুলার এই পেছনের রাজনীতিটা নিয়ে কথা বলতে আমরা খুব, হ্যাঁ, কিন্তু আসলে খেলা তো রাজনীতি ছাড়া তো আর কোনো কিছুই নাই, আর আমাদের দেশে আরো বেশি নাই। যেমন এই রুহুল আমিন তরফদারের হঠাৎ সরে দাঁড়ানোটাতেও রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে। কারণ এটা একটু বিস্ময়কর না, 7 দিন আগ পর্যন্ত তিনি এই কথা বলেছেন। আর তিনি যে আজকে যেটা বলছেন যে তিনি জানতেন যে কাজী সালাউদ্দিন নির্বাচন করবেন না, এই জন্য তিনি নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করেছিলেন। তাহলে তো আর এত জনসংযোগ, এত প্রচারণা, ওনার তো বোঝা যাচ্ছিল যে উনি ভোটের জন্য করছেন এগুলা। তো সালাউদ্দিন যদি নির্বাচন নাই করেন তো এগুলো দরকার ছিল না। তো প্রার্থী তো আর কারো নাম আমরা শুনিনি, সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার হওয়ার কথা ছিল। তো এই সব কিছু মিলিয়ে এখানে নানা কিছু যোগসূত্র মানুষ খুঁজে বেড়াচ্ছে আর কি। অনেকেই বলছেন যে চট্টগ্রাম সিটি মেয়রের আজম নাসিরের মনোনয়ন না পাওয়ার পর থেকে হয়তো ব্যাপারটা ঘুরে গেছে, এরকম এক কথা বাজারে শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা আমিও শুনেছি। কারণ এটা, এবং এটা বাংলাদেশে যেহেতু সব কিছুর পিছনে, যদিও আপনি ফিফার নিয়ম অনুযায়ী আপনার ফুটবল ফেডারেশন আসলে কিন্তু একদম
স্বতন্ত্র এবং স্বাধীন, তো দেশের মধ্যে তো স্বাধীন বললে কেমন মানে বিচ্ছিন্নতাবাদী হয়ে যায়, একটা সার্বভৌম। এখানে আপনার কোনো রকম রাজনৈতিক এবং সরকারি হস্তক্ষেপ থাকবে না, এবং সেটা প্রমাণিত হলে কিন্তু ফেডারেশন ব্যান্ড হয়ে যায়। এটা আপনি ব্রাজিলি হন আর বাংলাদেশি হন, বাংলাদেশে একবার ব্যান্ড হয়েছেও এর আগে। তো ওইটা এমনি কাগজে কলমে ঠিক আছে, কিন্তু আমাদের দেশে আমরা জানি যে যে কোনো ক্ষেত্রে এটা রাজনৈতিক আশীর্বাদ লাগে। তো সেইখানে এটাও কাজ করেছে কি না, কারণ রুহুল আমিন তরফদার এমনিতে খুবই শক্তিশালী একজন লোক ফুটবল অঙ্গনে। কারণ হচ্ছে যে তিনি যেহেতু জেলার বিভাগীয় যে সংস্থাটা আছে, সংস্থা বলছি যে একটা ফোরাম আছে, সেটার তিনি প্রধান, একই সঙ্গে ক্লাব অ্যাসোসিয়েশনের প্রধান, এবং দুটো বড় ক্লাব, মানে এক অর্থে গত কিছুদিনের ধরেন আপনি সাইফ স্পোর্টিং আর বসুন্ধরা কিংসই তো নতুন, সেই অর্থে বাংলাদেশের ফুটবলের নতুন এসছে যে একটু প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে একটু বলতে গেলে একটু পেশাদারভাবে তার চলার চেষ্টা করছে। সেই ক্লাবের সঙ্গে কর্ণধার তিনি, চট্টগ্রাম আবাহনীর সঙ্গে জড়িত। তো সব কিছু মিলিয়ে এটা ইন্টারেস্টিং একটা ফাইট হতো। মানে আমি ভাবছিলাম যে এটা ভালোই হোক, দেখা যাক ভোটাররা কাকে চায়। আর যদি 12 বছর সালাউদ্দিন কি করেছেন আমরা দেখেছি, যদি কোনো চেঞ্জ আসে, যদি বেটার কিছু আসে, যে আসবে তাকে তো তার চেয়ে ভালো করতে হবে, সেক্ষেত্রে ফুটবলের জন্য ভালো। তো সব কিছু মিলে তো একটা মানে হয়ে গেল আর উত্তেজনায় পানি ঢেলে দেওয়া হলো আর কি। যাই হোক, আমরা ওই আলোচনায় একটু পানি ঢেলে দিই। একজন দর্শক আছেন টেলিফোনে, ফুটবল নিয়ে প্রশ্ন করবে কিনা মনে হয় না। সব ক্রিকেট, ফুটবল নিয়ে আপনার নাম বলে ফুটবল নিয়ে প্রশ্ন করেন, ফুটবল নিয়ে করেন। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন দর্শক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। না দাদা, আমি আসলে প্রশ্ন করব না, একটু আমি একটা আপনাদের অনুষ্ঠান প্রতিদিন দেখি, তো একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাইতেছি। বলেন। আজ থেকে প্রায় 10-15 দিন আগে ওই যে আমরা কেনিয়ার সাথে যে যখন আমরা জিতার পর টেস্ট মর্যাদা পাওয়ার আগে, তো দাদা যখন বলছিল, উৎপল দাদা তো বলছিল যে ও তখন তো কোনো ওই সিরিজে কোনো টেস্ট প্লেইং কান্ট্রি অংশ নেয় নাই। তখন তাফরজা যখন বললো যে এটা তো কোচি ক্যাচার, আসলে একটা টুর্নামেন্ট ছিল কোচি ক্যাচার, তো ওটা আমার কাছে খুব বেশি আনন্দ লাগছে। এই জন্য আমি অনেক ট্রাই করছি এই কথাটা বলার জন্য। এবং গতকালকে যে আপনার এই ইংল্যান্ডের ম্যাচটা অনেক বেদরদ ফিটিয়েছে, দাদা তখন বলে উঠলো যে বেদম প্রহার, এই কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, ভবিষ্যতে আমরা এই ধরনের কথা বেশি বলার আপনার রসবোধ খুব ভালো। এটা তো আসলে তাৎক্ষণিকভাবে কথার পিঠে কথা হয়ে যায়। আর তাপসের তো রসিক হিসাবে একটা বড় ঐতিহ্য আছে, উন্মাদ পত্রিকার সঙ্গে বহু বছর জড়িত ছিলেন, তার সেই রূপ তো সবসময় প্রকাশ পায় না। তাপস আরো বেশি বেশি বলতে হবে। আচ্ছা, এরপরের যদি বড় ঘটনা বলি আজকের, কি ওভারঅল বাংলাদেশ ওভারঅল তো আপনার আসলে বিশ্ব ক্রীড়াঙ্গনে খুব বড় ঘটনা নাই। মানে ফাফ ডু প্লেসি পদত্যাগ করেছেন 3 ধরনের ক্রিকেটের আমাদের কাছে এটা এক ধরনের বড় খবর, পদত্যাগ করাটা দায় মেনে অধিনায়কের পদ থেকে। দায় মেনে কি, এটা আসলে এক ধরনের প্রেডিক্টেবল ছিল অর্থে যে লাস্ট যখন ইংল্যান্ডের সঙ্গে আপনার সিরিজটা হারলো সাউথ আফ্রিকা 3-1, ওই শেষ টেস্ট খেলার সময় কিন্তু বলা হচ্ছিল এটা প্রবাবলি ফাফ ডু প্লেসির শেষ টেস্ট ম্যাচ দেশের মাটিতে। দেশের বাইরেও এখন আমি তার টেস্ট কেটে উনি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন, তো বলেছেন 3 ফরম্যাটেই তিনি খেলা চালিয়ে যেতে চান, হি ইজ অ্যাভেলেবল ফর সিলেকশন। কিন্তু টেস্ট ম্যাচে তার জায়গাটা প্রশ্নবিদ্ধ, কারণ ওই সময় বোধহয় একটা সময় হিসাব দেখছিলাম যে টেস্টে লাস্ট 10 ইনিংসে তার হাইয়েস্ট বোধহয় 29। তারপরে এই T20 সিরিজ তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, কুইন্টন ডিকক আপনার অধিনায়কত্ব করেছেন। এর আগেও একটা ওয়ানডে সিরিজ সম্ভবত ইন্ডিয়ার সঙ্গে ছিল, ওইখানেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। মানে নির্বাচকরা একটা বিকল্প অনেকদিন ধরে ভাবছিলেন, তো কুইন্টন ডিককই সম্ভবত সেই বিকল্প। এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা আসেনি, কুইন্টন ডিককই হয়তো 3টারই দায়িত্ব নেবেন। তো এটা যদি আরেকটু বিস্তারিত বলি, যে ধরেন ওই সাউথ আফ্রিকাতে এই রাজনীতির কথা একটু আগে বললেন, যে তো ক্রিকেট ওয়ার্ল্ডে যদি বলেন আপনি যে ফাফ ডু প্লেসির রেকর্ডটা যদি আমরা দেখি, দেখেন রেকর্ড কিন্তু খুব খারাপ না। টেস্ট ম্যাচ 36টা, 18টা জয় পরাজয়, আর জয় পরাজয় হচ্ছে জয় পরাজয়ের রেশিওটা, মানে ধরেন অনুপাত করলে 1.2 হয়, মানে জয়ের পাল্লাটাই ভারী। আপনার টেস্টের চেয়ে তার ওয়ানডে T20-র পারফরমেন্সটা দেখেন, বিশেষ করে ওয়ানডেতে 28টা জয়, 39টা ম্যাচের ভিতরে একটা বোধহয় পরিত্যক্ত হয়েছে। ইন্টারেস্টিংলি তার এই যে সরে দাঁড়াতে হলো, এটা তো একটা প্রেক্ষাপট আছে। এটা সূচনা কিন্তু আবার ওয়ানডে দিয়ে, মূলত বিশ্বকাপে যে সেমিফাইনালে উঠতে না পারা সাউথ আফ্রিকার জন্য তো বিশ্বকাপটা একটা মানে চিরদুঃখের নাম, চরম একটা নাম। তো সেটা থেকেই শুরু। তারপরে আপনার ইন্ডিয়াতে হোয়াইট ওয়াশ হলো, তারপরে আপনার ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেস্ট জিতার পরে আমরা ভাবলাম যে এটা বোধহয় একটা নতুন দিনের সূচনা। গ্রাহাম স্মিথ এসছে, বাউচার এসছে, মানে পুরো জিনিসটা এমনভাবে মিলে গিয়েছিল, মনে হচ্ছিল যে নতুন একটা যুগের সূচনা হলো। তো ফাইনালি গিয়ে তো 3-1 হারতে হলো। তো ওই টেস্টের রেকর্ডটা খারাপ হয়ে গেছে ওই কারণে গত কিছুদিনে।
আর যেটা বলছিলাম যে রাজনীতির কথা যদি বলেন, আমার তো মনে হয় যে এখন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কঠিন পদ হচ্ছে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের পদটা। কারণ দক্ষিণ আফ্রিকায় মাঠের বাইরের অনেক কিছু আসলে প্রভাব ফেলে। এই সাদা কালো কোটা, এতজন রাখতে হবে, ততজন রাখতে হবে। মাঝখানে ধরেন সাউথ আফ্রিকার বোর্ড নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন বলতে গেলে একদম হয়ে গেল, উধাই হয়ে গেল। সেই ফাফ ডু প্লেসি কিন্তু এগুলোও সামলাতে হয়েছে, মাঠের চেয়ে মাঠের বাইরের জিনিস বেশি সামলাতে হয়েছে। আর অধিনায়কত্ব পেয়েছেন। আর আপনি পদত্যাগের কথা যদি বলেন, দক্ষিণ আফ্রিকা কিন্তু নতুন কিছু না। হাশিম আমলা হঠাৎ করে সিরিজের মাঝখানে পদত্যাগ করেছিলেন। আপনার এই যে ডিভিলিয়ার্সও তো আপনি পদত্যাগ করলেন। মানে সাউথ আফ্রিকায় বেশিরভাগ সময় এটা হয়, দুইভাবে হয়। একটা হচ্ছে অনেক সময় নিজেই আপনি বুঝতে পারেন যে আপনি জিনিসটা এনজয় করছেন না, আপনার নিজের খেলার প্রভাব ফেলছে, এত ঝামেলা ভাল লাগছে না। আরেকটা হয় ওদের দেশে পদত্যাগ, যে নির্বাচকরাই কথা বলেন। আপনি ধোনির কথা যদি বলেন, ধোনির টেস্ট পদত্যাগটা ছিল একদম আকস্মিক, টেস্টের অধিনায়কত্ব ছাড়াটা। সিরিজের মাঝপথে হঠাৎ করে তিনি বললেন যে তিনি ছেড়ে দিবেন। প্রেস কনফারেন্স করে এসছেন, তখনও সাংবাদিকরা টের পাননি। বিসিসিআই প্রেস রিলিজ দিয়েছে। কিন্তু ওয়ান ডে আর টি20 যদিও এটা আমরা মানে জিনিসটা এসছে যে এরকম উনি পদত্যাগ করেছেন, কিন্তু একটু ঘুরিয়ে বললে তাকে কিন্তু এক ধরনের বাধ্য করা হয়েছিল। এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা তার সঙ্গে কথা বলেছেন যে আমরা 2017 সালের দিকে 2 বছর পরে বিশ্বকাপ ক্রিকেট, আমরা চাই যে এমন একজনকে দায়িত্ব দিতে যিনি 2 বছর সময় পান প্রস্তুতি নেওয়ার জন্য। অফিসিয়ালি ধোনিও এটাই কারণ বলেছেন, কিন্তু এটা প্রবাবলি তার মানে মন থেকে নিজে থেকে নেওয়ার সিদ্ধান্ত ছিল না। তো ওইসব দেশে এই জিনিসটা হয় যে নির্বাচকরা গিয়ে কথা বললো, বোর্ডের সঙ্গে কথা বললো, সেক্ষেত্রে তাকে স্যাক করার চেয়ে এতে ভালো না যে আমি পদত্যাগ করলাম, সরে গেলাম। এবং ফাফ ডু প্লেসি যে কথাগুলো বলেছেন বললে আপনার খুব ভালো লাগবে যে নতুন নেতৃত্ব, নতুন ফেজ, একটা চেঞ্জ আসছে, আমার ফুল সাপোর্ট থাকবে, যেটা বলা উচিত ক্রিকেটেও ভদ্রতা। আচ্ছা, আরেকটি ফোন মনে হয় আছে, আমরা সেই ফোনটি নিয়ে আমরা কথা বলি। আমাদের দর্শকরা চেঞ্জ করেন আসলে, এখন মনে হয় ফুটবল নিয়ে কিছু বলবেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। সংযোগটা কেটে গেছে এতক্ষণে। ডু প্লেসির আরেকটা বড় কৃতিত্ব কিন্তু আছে, এই যে যেটা বললাম যে মাঠের বাইরে অনেক কিছু তাকে সামলাতে হয়েছে। কারণ ফাফ ডু প্লেসি কিন্তু দক্ষিণ আফ্রিকার, যে আপনি যদি বলেন যে যারা ওই অর্থে গত 5-6 বছর, 7 বছর, 10 বছর বড় স্টার, ডিভিলিয়ার্স নাম সবার আগে আসবে, ডেল স্টেন আসবেন, হাশিম আমলা আসবে। মানে এইখানে কিন্তু একটু মানে বলতে গেলে ওইভাবে না, মানে একটু বলবো যে আপনি একটু আড়ালে থাকা, প্রচার আড়ালে থাকা লোক ছিলেন ক্যাপ্টেন হওয়ার আগে। কিন্তু তার ক্যাপ্টেন হিসেবে একটা অসাধারণ কীর্তি আছে। আপনার ধরেন অস্ট্রেলিয়াতে অনলি সাউথ আফ্রিকান ক্যাপ্টেন যিনি হোম অ্যান্ড ওয়ে 2টা সিরিজ জিতেছেন। তো অস্ট্রেলিয়াতে গিয়ে সিরিজ জিতে কিন্তু আসলে আলটিমেট এক ধরনের। ইংল্যান্ড মাঝখানে খুব খারাপ অবস্থা ছিল একটা সময়। এখনকার ক্রিকেট যদি বলি আমি, যে অন্য দেশগুলোর জন্য ইংল্যান্ড অস্ট্রেলিয়া গিয়ে জিতে আসাটা, একইভাবে সাউথ আফ্রিকা গিয়ে জিতে আসাটা অনেক কঠিন। মানে কিন্তু সাউথ আফ্রিকায় গত কিছুদিনের সময়ের কারণে, যদি আপনি কালকে আমরা ওই যে কালকে ভুলে আমি কুশল মেন্ডিস বলে ফেলেছিলাম, কুশল পেরেরার কৃতিত্বে যে আপনার শ্রীলঙ্কা গিয়ে জিতলো, কোনোদিন জিতে নেই দক্ষিণ আফ্রিকায়। এরপরে ধরেন এই যে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো, ইন্ডিয়াতে হারলো, ইংল্যান্ডের সঙ্গে হারলো, সাউথ আফ্রিকা সে আগে সাউথ আফ্রিকা নাই। তো এটা খুব ইন্টারেস্টিং হবে যে কুইন্টন ডি কককে অধিনায়ক করা হলো ঠিকই, কিন্তু আপনি যদি একটু আগ বাড়িয়ে চিন্তা করেন যে তার ওয়ার্কলোডটা, ওপেন করে ওয়ানডেতে, টি20তে উইকেট কিপিং করে এবং ক্যাপ্টেন্সি, তো এর চেয়ে আপনি ক্রিকেট ম্যাচে এর চেয়ে বেশি চাপ একজন লোকের উপর আপনি দিতে পারেন না। প্রেসার কুকারের মতো চাপটা নিতে হচ্ছে। আপনি যদি অধিনায়ক, উইকেট কিপার অধিনায়ক এমনিতে পৃথিবীতে খুব বেশি নাই। নাম বললে হয়তো ধোনির নাম সবার আগে আসবে। বাংলাদেশে মুশফিকুর রহিম করেছেন। তো মুশফিকুর রহিম আমরা জানি যখন তিনি ওপেন করতেন, তার ওপেন করেন নাই। তো একই সঙ্গে ওপেনিং, উইকেট কিপিং এবং আপনার ক্যাপ্টেন্সি, তো কুইন্টন ডি কক কতটুকু পারবেন। সঙ্গে তো যেটা বললাম দক্ষিণ আফ্রিকায় অদৃশ্য যেসব ব্যাপার আছে, চেহারা তো বেবি ফেস, মানে যে বাচ্চার মতো, নিশ্চয় তার ভিতরে কাঠিন্য আছে ভিতরে। ক্যাপ্টেন্সি নির্বাচকরা তাকে বেছে নিতেন না, বেছে নেন নাই এখনো, মানে বেছে নিবেন বলে মনে করা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটা ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর আমরা আবার ফিরে আসবো খেলাধুলার নানা বিষয়ে খবর নিয়ে। নিউজ গ্যালারিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজী তাপস। প্রিয় দর্শক, আমরা ছিলাম উৎপল শুভ্রের সঙ্গে আলোচনায় আজকের খেলাধুলার বিভিন্ন দিকের খবর নিয়ে। দক্ষিণ আফ্রিকায়, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় আমরা ফাফ ডু প্লেসির পদত্যাগ নিয়ে কথা বলছিলাম, এবং একজন পদত্যাগ করেছেন, আরেকজন অবসর ভেঙে আসার চেষ্টা করছেন, এবি ডিভিলিয়ার্স। তার ব্যাপারটা মনে হয় অলরেডি একটু গ্রিন সিগন্যাল দিয়েছেন। না, বাউচার যেটা বলেছেন যে বিশ্বকাপে উনি বেস্ট টিম নিয়ে যেতে চান, কাজেই খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। সেটা বলছে যে যদি তার ফর্ম ভালো থাকে,
যদি তার প্রচুর আগ্রহ থাকে এবং মানে রেয়ারিং টু গো হয় এবং সব কিছু মিলিয়ে আমাদের দলের যদি মনে হয় তাহলে উনি খেলবেন, তাকে তো আমরা নিতেই চাই, এরকম একটা কথা বলেছেন। তবে ইন্টারেস্টিং হলো যদি হয়, ঠিক আছে অক্টোবর মাঝখানে অনেক খেলা আছে, অনেক টি-20 আছে। আপনার সাউথ আফ্রিকা কিন্তু সামনেই অস্ট্রেলিয়ার সঙ্গে 3 ম্যাচের সিরিজ আরেকটা টি-20, সেটার দল অলরেডি ঘোষণা করা হয়েছে। সেখানে ডুপ্লেসি ফিরেছেন বলতে উনি তো রাবাদা ডুপ্লেসি দুজনই বিশ্রামে ছিলেন, ইমরান তাহিরও বিশ্রামে ছিলেন। তো রাবাদা আর ডুপ্লেসি ফিরেছেন এই অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের জন্য, কিন্তু ডিভিলিয়ার্সকে কিন্তু নেওয়া হয়নি। আচ্ছা, ডিভিলিয়ার্সের ব্যাপারটা আমার ধারণা যে ডিভিলিয়ার্স তো 2019 বিশ্বকাপেও খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন আগে। পরে যেটা জানা গেছে যে এটা আরেকটা কথা বলেছেন বাউচার, যে কখন তাকে পাওয়া যাবে এই ব্যাপারটা মানে শুধুমাত্র তার উপর নির্ভর করবে না, মানে তার অ্যাভেলেবিলিটিটা একটু ওপেন থাকতে হবে। যেমন আমি যেটা শুনেছি যে 2019 বিশ্বকাপের আগে তাকে কিছু ম্যাচ খেলাতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা, ডিভিলিয়ার্স তাতে রাজি হননি, সরাসরি বিশ্বকাপে যাবেন, তো নির্বাচকরা সেটা রাজি হননি। তো এই ক্ষেত্রেও টি-20 ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো একটা টি-20 লিগের সঙ্গে ক্ল্যাশ করে গেলো বা অন্য কোনো কারণে, সেটা মানে ডিক্টেটটা মনে হয় না ডিভিলিয়ার্স করতে পারবেন। কিন্তু তাকে নিশ্চয়ই আমার ধারণা ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়ার আগে কোনো না কোনো ইন্টারন্যাশনাল সিরিজ যদি আসলেই যান আর কি, সেটা তো মনে করি যে যদি ওই ডিভিলিয়ার্সকে আমরা আবার দেখতে পাই, ওটা তো একটা আনন্দের ব্যাপারই হবে। কিন্তু এর আগে নিশ্চয়ই কোনো না কোনো সিরিজে তাকে একটা ড্রেস রিহার্সালের সুযোগ দেওয়া হবে, মানে যদি বিশ্বকাপে তাকে নেওয়ার চিন্তা থাকে। সরাসরি বিশ্বকাপে নামিয়ে দেওয়া হবে বলে আমার মনে হচ্ছে না। তা তো অবশ্যই উচিত হবে না। আমরা দর্শক একজন দর্শক আর আমাদের সঙ্গে আছেন, আমরা তার টেলিফোনটি একটু নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হলো, সালাউদ্দিন ভাই গত 12 বছর উনি পাপুপের সভাপতি, উনি আর কতদিন সভাপতি থাকতে চায়? উনি কি কাউকে সুযোগ দিতে চায় না? আর গত 12 বছরে উনি কি করেছেন এটা দেশের সবাই দেখেছে। আমরা একসময় ফুটবল খেলতাম, আজকে ফুটবলের জন্য খুব কষ্ট হয়। এখন মনে হয় আমরা নিজেরা আত্মহত্যা করি ফুটবলের এই অবস্থা দেখি। এখন আপনাদের মন্তব্য কি, আপনারা একটু বলেন। আমার প্রশ্নটা, সালাউদ্দিন ভাই কি ওনার শখ কি মিটে না? উনি আর কতদিন থাকতে চায়? উনি দর্শক আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, অনুভূতিটা আমি বুঝতে পারছি। এটা আসলে বাংলাদেশের ফুটবলের স্বর্ণ সময়টা যারা দেখেছি আমরা, স্বর্ণ সময় বলতে কি জাতীয় দল তো আসলে ভালো উত্থান পতনের ভিতরে সবসময় গিয়েছে। বাংলাদেশ কখনোই এরকম বিরাট কোনো পরাশক্তি ছিল না, মানে যে এশিয়ান চ্যাম্পিয়ন ছিলাম আমরা। আমাদের ছিল যে ঘরোয়া ফুটবলটা খুব জমজমাট ছিল। সারা পৃথিবীতে যেটা হয় ফুটবল তো ক্লাব কেন্দ্রিক খেলা, মূলত কারণটা ছিল আবু নওয়ানের যে উন্মাদনা, শুধু আবু নওয়ানের কেন, ব্রাদার্সের একটা সমর্থন, মেইনলি এই তিনটা দলই। ধরেন পরে মুক্তিযোদ্ধা নতুন করে আসার আগ পর্যন্তই মোটামুটি আবু নওয়ান কেন্দ্রিক ছিল, ওই জায়গাটা ধ্বংস হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, যে মাঠে খেলা হয় দেখা যাচ্ছে কোনো দর্শক নেই এবং খেলার মান একেবারে যে রসাতলে চলে গেছে, এটা আমি বলতে চাই না। এটা অদ্ভুত একটা ভিসাস সার্কেল হয়েছে। এখন এর দায় সালাউদ্দিন মাঠে যদি দর্শক না আসে উনি কি করবেন, উনি অনেক সময় প্রশ্ন করেন, বা মাঠে গিয়ে আমি খেলে দেবো কিনা, এটা তো বললে হবে না। ফাইনালি তো যখন রেল দুর্ঘটনা হয়, রেলমন্ত্রী অনেক দেশে পদত্যাগ করে, আমাদের দেশে সেই সংস্কৃতি নাই, তো অন্য দেশে করে, উনি তো আর বলেন না যে গাড়িটা আমি চালাচ্ছিলাম কিনা। তো ওনার প্রশ্নটা যেটা, আমি সেটার জবাব আমি অন্যভাবে দিতে চাই। যে ধরেন সালাউদ্দিন যদি মনে করেন যে আজীবন তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট থাকবেন, ওনার তো সেই ইচ্ছা হতেই পারে। তো ফুটবল অঙ্গন যদি মনে করে যে তিনি ব্যর্থ, তার সরে যাওয়া উচিত, কেন তার বিরুদ্ধে অন্য কেউ দাঁড়াতে পারছে না? গতবার আরেকজনকে দাঁড় করানোর চেষ্টা করা হলো, তিনি সেই অর্থে ফুটবলের লোকই না, অন্য অঙ্গনের একজন লোক। তো এত অন্য খ্যাতনামা সংগঠকও তো আছেন, সাবেক অনেক বিখ্যাত খেলোয়াড় আছেন, সালাউদ্দিনই তো বাংলাদেশের একমাত্র কিংবদন্তি ফুটবলার না, আরও অনেকে আছেন। তো কেন আরেকজন সেই নির্বাচনের ময়দানে তার সঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে তারপর দেখা যাক না যারা ফুটবল সংশ্লিষ্ট লোকজন তারা কাকে চায়। তো যে রুহুল আমিন তরফদার উনি বলছিলেন, আমি বললাম না, আমি তো খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে দেখি নির্বাচনে সালাউদ্দিন এত রকম কথাবার্তা, নিশ্চয়ই তিনি ভোটাররা তাকে। বিশিষ্ট দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন, আমরা তার প্রশ্নটি একটু নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম কবির হোসেন তাপস, আমি কাজী তাপস এবং উত্তর সুবাদ জুরাই ফ্যান। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যে প্রশ্ন চেয়েছিলাম সেটা ভুলে গেছি, কারণ এই ফোনে ঢুকতে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা? এখন আপনাকে সত্যি বলবেন যে আপনাদের ফোনটা কি এরকম ব্যস্ত থাকে নাকি ব্যস্ত রাখেন আপনারা? আচ্ছা তাপস দা, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। আর আপনি এরপরে সরাসরি আমার মোবাইলে ফোন করবেন, মোবাইল যদি সঙ্গে থাকে না, আমি মোবাইল রাখবো, সরাসরি মোবাইলে ফোন করবেন, ওইখান থেকে আপনাকে স্পেশালি উত্তর দেওয়া হবে। আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে উত্তর শুভ, আপনাকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন। আজকে ফুটবল নিয়ে কথা হচ্ছে, আপনি বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলছেন। তো আমি শুধু একটু জানতে চাই যে
আসলে ফুটবলের পেছনে যে আমাদের এত আবেগ ছিল, সে আবেগ কি এখন আছে কি নেই, শুধু এটুকু জানতে চাই। খুব আবেগী প্রশ্ন করেছেন তাপস। হ্যাঁ, সেটা তো টকশো দেখলে বা যখন আমরা মানে বিশ্বকাপ আসে না, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, এটা নিয়ে কোনো কথা নেই। ফুটবল ইজ দা গেম। যদি আপনি সারা বিশ্বের কথা আমি ESPN এর বিজ্ঞাপনটা আমার খুব কানে লাগে যে ইন দ্য প্ল্যানেট ফুটবল ইজ নট এ গেম, ইটস দা গেম। হ্যাঁ, সত্যি কথা। এটা আপনি আলটিমেট যে এত সহজ সরল একটা খেলা, এটা একটা বড় কারণ এটা বৈশ্বিক খেলা হওয়ার পিছনে। অন্য ক্রিকেট খেলা তো জটিল একটা খেলা, ফুটবল খেলা তো খুব সহজ। তো আবেগ তো বাঙালির আছে, ধরুন বিশ্বকাপের সময় এটা উপচে পড়ে। তো আমার কথা হলো যে আমাদের সময় যেটা ছিল, বাঙালির ফুটবল আবেগটা মনে হয় একটু বেশি। হ্যাঁ, বেশি। কিন্তু তারপরে তার প্রশ্নের যে অন্তর্নিহিত অর্থটা যদি আমি বুঝে থাকি, সেই আবেগ যদি থাকে তো দর্শক মাঠে যায় না কেন? এখন বলবে যে মানুষ সবসময় বিশ্ব পর্যায়ের সঙ্গে তুলনা করে যে ওরা কি খেলে, তাহলে কলকাতায় কেন এখনো মোহনবাগান ইস্ট বেঙ্গলে আপনার 70,000, 80,000, 90,000 লোক হয়, সল্টলেক ভরে যায়। আপনি এটা তো বললে সারা পৃথিবী তো একটা এই যুক্তিটা খুব আসে যে আগে মানুষের আপনার ছিল না, আকাশ সংস্কৃতি ছিল না, তাদের ইউরোপের সেরা খেলা দেখার সুযোগ ছিল না। আগে রাতে মেসি রোনালদো দেখার পরের দিন আপনি কেন এই খেলা দেখতে যাবেন? তাহলে তো পৃথিবীর বাকি সব দেশে খেলা বন্ধ হয়ে যেত। আপনার বাংলাদেশের র্যাঙ্কিংয়ে 186 বা 87 এরকম দেশ তো আরও আছে, কিন্তু তাদের ঘরোয়া ফুটবল ঠিকই জমজমাট। এটাই যেটা বললাম যে একটা বড় কারণ আমি বলি যে ওই যে লিগ অনিয়মিত হয়ে যাওয়া। তারপরে যেটা হয়েছে যে আমরা যেটা জাতীয় লিগ করেছি, ওই আবনি মডার্নের সমর্থকগুলোটা চলে গেছে। এটা ধরেন আমাদের বয়সী লোক ছাড়া আপনি পাবেন না। আমাদের সময় যেটা হয় আবনি নয় মোহামেডান, তারপরে নিশ্চয়ই কোনো একটা দলের সমর্থক ছিলেন। এই জিনিসটা চলে গেছে। ফুটবল মেইনলি হচ্ছে আসলে ক্লাব সমর্থক বেসড খেলা। আর আমাদের এমনিতে তো ক্লাবগুলো একটু ডিফারেন্ট, কারণ আমাদের তো অঞ্চল ভিত্তিক ক্লাব না। অন্য জায়গায় যেটা হয় উন্নত বিশ্বগুলোতে, সেটা সাবকন্টিনেন্টে হয়তো সব ক্ষেত্রে সত্যি না, ওইখানেও কিন্তু একটা অঞ্চল ভিত্তিক ব্যাপার থাকে। এখানে আমাদের পুরোটাই হয়ে গেছে যে একটা অদ্ভুত টাইপের, পাশাপাশি হয়তো 5টা ক্লাব। তো সব কিছু মিলিয়ে ফুটবলের আবেগ আছে কি নাই, এই প্রশ্নটার কখনো মনে খুব আবেগ আছে। বিশ্বকাপের সময় তো পৃথিবীর আর কোনো দেশে এত পতাকা ওড়ে না। এবং ইউরোপিয়ান ফুটবল নিয়ে যেরকম উন্মাদনা দেখি আমি তরুণ প্রজন্মের ভিতরে, এটাই তো আলোচনা সবসময়। আবার দেশের ফুটবল নিয়ে ইদানিং দেখছি আমি তরুণ প্রজন্ম মাঝে মধ্যে তারা বলছে চলো মাঠে যাই, মুখ করি, উৎসাহ দেই, কিন্তু সেটা খুব কনসিস্টেন্ট না। এটা আসলে কোথা থেকে মানে ভিসাস সার্কেলের মতো। এটা কি ফুটবল খারাপ হয়ে গেছে বলে আগ্রহ কমে গেছে, নাকি আগ্রহ কমে গেছে বলে ফুটবলটা খারাপ হচ্ছে? এটা আসলে উত্তর দেওয়া খুব। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার প্রশ্নটি একটু নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন বা মতামতটি জানান। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে ইউসা বলতেছি। জি, আপনার প্রশ্নটা বলুন। জি, প্রশ্নটা হচ্ছে প্রথমেই উৎফল সুব্রতাকে, ওনাকে আসলে অনেক আগে থেকে ভালো লাগে। প্রথম আলো থেকে যখন থেকে মানে ওনার লেখা তো আসলে স্কুল থেকেই, যখন আমরা বার্সেলোনার খেলা তেমন একটা হয়তো দেখতে পারতাম না, মানে স্কুলে থাকাকালীন আর কি। তো ওনার লেখাটা পড়লে মেসি কি করছে না করছে বা যে কোনো বিষয়, এই কথাটাতে আপত্তি করতেছি। প্রথম আলোতে মেসি আর বার্সেলোনার সব লেখা আমার ছিল না, এই যেটা অপবাদ হয়ে গেছে আমার যে আমি মেসির ভক্ত। না, আমি কিন্তু মেসিরও ভক্ত, রোনালদোরও ভক্ত, দুজনকে আমি খুব ভালোবাসি। বলেন না, ওইটা আছে। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় নিয়ে বলতে চাচ্ছি। আচ্ছা, আপনারা হয়তো জানেন, এটা খুব ভালো মতো জানার কথা, বাংলাদেশে আপনার ইউরোপিয়ান ফুটবল খুব ভালোভাবে ফলো করে, আপনার টেকনিক্যাল ওয়েতে আমরা মানে সমর্থক, ইভেন আপনার রাত্রে 2টায় যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গুলো থাকে এগুলো খুব ভালোভাবে ফলো করে। কিন্তু আমার দেশের ক্ষেত্রে যখন আসে তখন ক্লাবের এই সমর্থক গুলো আমরা মানে পাই না। আর যারা পাই, যেমন চট্টগ্রাম আবাহনীর ব্লু পাইরেটস, এই সমর্থক গোষ্ঠীটা আছে, কিন্তু এই সমর্থকরা আসলে ওইভাবে সহযোগিতা পায় না। মানে ক্লাব থেকে যে সহযোগিতা প্রশ্নটা মানে কোন বিষয় স্পেসিফিক জানতে চাচ্ছেন? স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি মানে এই যে চট্টগ্রাম বা যে কোনো ক্লাবে সমর্থকরা আমাদের ক্লাব থেকে সমর্থনটা পাই না কেন, বা আপনার যে হয়তো জার্সি হতে পারে বা যে কোনো বিষয়ে যেগুলো আপনার মানে মার্কেটে গেলে পাবো, বা বার্সেলোনার বা রিয়াল মাদ্রিদের আপনার যে টিমগুলো। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এটা আমি খুব সংক্ষেপে উত্তর দিই। এটা আমি বলবো যে ক্লাবের দিকে থেকেও একটু ব্যর্থতা আছে কিছুটা। হয়তো বসুন্ধরা কিংস চেষ্টা করছে, সেটা মানে তাদের মতো করে চেষ্টা করছে, কিন্তু আসলে হয় কি যে সাধারণের ভিতরে ছড়িয়ে পড়ার জন্য যে একটা ওভারঅল যদি ফুটবল নিয়ে উন্মাদনাটা না থাকে, সেটা একটা কঠিন। আর যেটা বললেন যে আবনি মডার্নের, আমি মনে করি এটা আবনি মডার্নের কিছুটা দায় আছে। তারা ওই সময়টাতে বসে বসে খালি আসলে মানে আবনি মডার্নে কিন্তু ফুটবল ক্রিকেট দুইটা টিমই ছিল, কিন্তু ফুটবল কর্মকর্তারা মূলত বসে বসে ক্রিকেটকে গালাগালি করেছেন। তারা কখনো বুঝতে পারেননি যে ক্রিকেট চলে আসছে, আস্তে আস্তে ফুটবল ক্রিকেটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। তারা কিন্তু সেটাকে ফুটবলটাকে যেন একটু এগিয়ে, ধরেন কী ছিল আজকে আবনি মডার্নের যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি, আবনি মডার্ন যদি ঠিক করে যে তারা প্রতি বছর সারা দেশে ঘুরে 10টা প্রদর্শনী ম্যাচ খেলবে। এখনও কিন্তু আপনি ঢাকার বাইরে যখন খেলা হয় স্টেডিয়াম কিন্তু ভেঙে পড়ে দর্শকে। তো এই যে তাতে কি হবে, নতুন কিছু সমর্থক তৈরি হবে। একটা ইয়াং ছেলে, একটা ছেলের খেলা, একটা প্লেয়ারের খেলা দেখে তার ভক্ত হবে, এইভাবে কিন্তু সমর্থক তৈরি হয়।
ওই ক্লাবগুলোর কিন্তু আপনি সেই উদ্যোগ দেখবেন না, তাদের কোনো যুব প্রকল্প নাই, তাদের এরকম সারা দেশে সমর্থক বাড়াতে হবে সেই চিন্তা নাই, তারা টেবিলে বসে আলাপ করে। তো মাঠই নাই। হ্যাঁ, ওইটা তো বলতে গেলে আসলে বললাম না যে বড় সমস্যা, ফুটবলের যেটা বড় সমস্যা যে ফুটবল মেইনলি ক্লাব কেন্দ্রিক খেলা। আপনার এই মেসিকে তো আর্জেন্টিনা তৈরি করে নেই, সে আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষে খেলে, তাকে তৈরি করেছে বার্সেলোনা। তো এখানে ঠিক আছে ফুটবল ফেডারেশনের একটা একাডেমি থাকা উচিত, এতদিনে হয় নাই কেন এগুলো বলতে পারি, কিন্তু ক্লাবগুলো তো তারা মূলত একটা দল গঠন করে চ্যাম্পিয়নশিপের জন্য খেলে, তাদেরও কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। আচ্ছা, তোমাদের একটু বিরতির সময় হয়ে গেছে, বিরতি যাবার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে লাইনে আছেন, তার প্রশ্নটি একটু নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম আলামিন, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, ক্রিকেটে রিভার্স সুইং এবং দোসরা এই দুইটা বল কোন বলকে বলা হয়? এই দুইটা বলকে কোনটাকে কি বলা হয়? আমি জানি না, জানতে চাই। আর একটা বিষয় হচ্ছে, উৎপল ভাইয়ের কাছে আপনি ফুটবল সংক্রান্ত প্রশ্ন, আপনি মেসি, নেইমার এবং CR7 অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করবেন, কাকে আপনার সবথেকে বেশি ভালো লাগে? আমার সবচেয়ে ভালো লাগে পেলেকে। যাই হোক, একজন দর্শক আপনাকে রিভার্স সুইং করেছেন, এটা কি জানতে চেয়েছেন? রিভার্স সুইং তো আমি খুব সংক্ষেপে বলি, কারণ এত দ্রুত আমাদের আরো অনেকগুলো বিষয় আছে আজকে, এই দিনে আজকে অনেক লম্বা হওয়ার কথা, আমরা তো এই দিনের তো ঢুকতেই পারছি না। সেটা রিভার্স সুইং নামটাতে বোঝা যাচ্ছে, রিভার্স সুইং মানে যেদিকে সুইং করার কথা বল তার উল্টা দিকে সুইং করে। সহজ কথা যদি বলি, নর্মালি আপনার বল যেটা হয় যে আপনার, হ্যাঁ না, আপনি বলটা যেটা হয় রিভার্স সুইং, ওইটাতে আমি পুরো না যাই যে কীভাবে রিভার্স সুইং করা হয়। রিভার্স সুইংয়ের আর্টটা হচ্ছে আপনার একটা দিকে বলটা যত বেশি রাফ করা যায়, আরেকটা দিকে যত বেশি চকচকে করা যায়। যখন ফিল্ডাররা, এটা খুব বেসিক কথা, ফিল্ডাররা যখন বলটা ঘষে একদিকে ঘষে, যে একটা দিক যেন চকচকে থাকে। তো নর্মালি ওই রিভার্স সুইংয়ের সময় বলটা চকচকে দিকে সুইং করে, মানে যে নর্মালি যেটা হয় তার উল্টাটা নর্মালি হয়, আর উল্টাটা মানে শাইনি সাইডের উল্টা দিকে বল সুইং করার কথা, কিন্তু যখন আপনি রিভার্স সুইং করছেন শাইনি সাইডের দিকে সুইং করছে, যে কারণে ব্যাটসম্যান তো আপনার বলটা দেখে তারা ঠিক করে কোন দিকে সুইং হবে, তার কাছে মনে হয় আউট সুইং, কিন্তু হয়ে যাচ্ছে ইন সুইং। এটা ধরেন এখন যেমন ব্যাটসম্যানরা খুব ইকুইপ, তারা জানে যে রিভার্স সুইং জিনিসটা হয়। শুরুতে যখন ওয়াসিম ওয়াকার সত্যিকার সরফরাজ নেওয়াজ আসলে সত্যিকার করতে শুরু করেছিলেন পাকিস্তানে, এটা পাকিস্তানের একসময় সম্পত্তি ছিল, সারা পৃথিবী মনে করতো যে এটা একটা ব্ল্যাক আর্ট। এখন তো সব দলই বাংলাদেশের বোলাররাও করে। তো এটা এখন মোটামুটি ব্যাটসম্যানরাও জানে যে এটা কীভাবে খেলতে হবে, বল রিভার্স করছে কিনা, এটা একটা আপনার স্ট্র্যাটেজির মধ্যেই থাকে, রণকৌশলের মধ্যে। দুসরাও করতে তাই, দুসরা মানে হচ্ছে অন্যটা। দুসরা যদি বাংলা করি আমরা, তো উর্দু শব্দ না, উর্দু শব্দই তো। এটা মনে করা হয় যে আমার বন্ধু সাকলায়ন মুস্তাক এটা আবিষ্কার করেছেন, আমার বন্ধুই বলবো, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল একসময়, যোগাযোগ নেই বলে একসময় বলি। তো এটা তো একই কথা, অফ স্পিনারের বল অফ ব্রেক আপনার ভিতরে ঢোকার কথা, সেই বলটা যখন বেরিয়ে যাবে সেটাকে দুসরা বলা হয়। এই তো। আর সর্বশেষ প্রশ্ন উত্তর তো দিয়েছি আমি, এখানে আমি একটু ক্লিয়ার করি, এটা শুনলে একটু ভণ্ডামি শোনাবে। উনি বলছেন যে মেসি, রোনালদো, নেইমারের মধ্যে একজনকে বেছে নিতে হবে। আমি আসলে একজনকে বেছে নিতে রাজি না। আমার এক বন্ধু আছে মুম্বাইতে, ওনার নাম হচ্ছে দ্বারকানাথ সঞ্জগিরি, উনি ইঞ্জিনিয়ার কিন্তু ক্রীড়া লেখালেখি করেন ফ্রিল্যান্সার হিসাবে, এবং হ্যাঁ কিছুটা আমার মতো। আর হচ্ছে উনি করেন আপনার স্টেজ শো করেন, মানে ভারতীয় সঙ্গীত, মানে মেনলি ফিল্ম মিউজিক এবং ক্রিকেট যেহেতু লেখালেখি করেন ওনার প্রধান বিষয়। তেন্ডুলকারের খুব ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু। তেন্ডুলকার একটা কুসংস্কার ছিল, যে কোনো ট্যুরে যাওয়ার আগে তার বাড়িতে গিয়ে একটা লাড্ডু খেয়ে যেত, কারণ লাড্ডু খেয়ে একবার সেঞ্চুরি করেছিল। ক্রিকেটাররা খুব কুসংস্কারের জন্য হয়। তো তার ওই স্টেজ শোতে নানা রকম দর্শকদের প্রশ্ন থাকতো, এখানে ক্রিকেট এবং ফিল্ম মিউজিক দুইটাই থাকতো, এবং ফিল্মের নায়ক নায়িকাদের নিয়ে থাকতো, গল্পও থাকতো, ফুটেজ দেখাতো। তো আমাকে একটা ইন্টারেস্টিং একটা কথা বলেছিল একবার, যে এক দর্শক প্রশ্ন করেছে, একদিকে সচিন তেন্ডুলকারের ব্যাটিং, আরেকদিকে মাধুরী দীক্ষিত তোমাকে ডাকছে, কোন দিকে তুমি যাবা? তো তুমি কি উত্তর দিলা? বলছে আমি মাধুরী দীক্ষিতকে জড়িয়ে ধরে তেন্ডুলকারের ব্যাটিং দেব। আমার কথা হচ্ছে, আমি এই তিনজনের মধ্যে কাউকে জড়িয়ে ধরতে চাই না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে একই সঙ্গে আসলে অনেকের খেলা উপভোগ করা সম্ভব। আমি যেটা বুঝি যে আপনার যেটা বললাম, যে ফুটবলের সমর্থন বা যে কোনো সমর্থনের মধ্যে একটু তো আপনার কট্টর ব্যাপার কাজ করবেই। এটা আপনি যদি রোনালদোর সমর্থক হন, মেসিকে খারাপ বানানোর চেষ্টা করবেন, মানে যেটা হয় আর কি। কিন্তু আমি এটা আসলে অনেক আগে আমার জিনিসটা চলে গেছে, মানে সাংবাদিকতা আসা কিছুদিন পরেই সমর্থন জিনিসটা সেই অর্থে আমার মধ্যে নাই। আমার অনেক খেলোয়াড়ের ভালো লাগে। নেইমারকে গত বিশ্বকাপের পর থেকে আমার বেশি ভালো লাগছে না, কিন্তু এর আগে নেইমারের খেলা দেখার আমার অপূর্ব একটা আনন্দের ব্যাপার ছিল। মানে যে খেলার বলতে গেলে যেটা আমি রোনালদিনোর খেলা থেকে পেতাম, মনে হতো একটা লোক মাঠে নেমেছে, খেলাটা এনজয় করছে, যে কারণে মানুষ খেলতো। কেউ তো আর টাকা পয়সা স্টার হওয়ার জন্য খেলা শুরু করে না, খেলার আনন্দে খেলা শুরু করে। তো রোনালদিনোর প্রতিটা মুহূর্ত মনে হতো যে এই লোকটা খেলাটা এনজয় করছে, মজা করছে। তো নেইমারের মধ্যেও কিন্তু ওই চাপল্যটা ছিল।
ওই একটা মজা ছিল, মনে হচ্ছিল যে একটা ছেলে মাঠে নেমে খেলাটা খুব এনজয় করছে। গত বিশ্বকাপে যে ডিগবাজি করে যাওয়াটাও মিলে তার রেপুটেশনের বিরাট একটা ক্ষতি হয়েছে, বিরাট ক্ষতি। তাই মনে করি মেসি রোনালদো, আমি এর আগে বহুবার এই অনুষ্ঠানে বলেছি, মেসি রোনালদো নিয়ে তর্ক তো থাকবেই, এগুলোই মজা, খেলার মজাও আবার এটাই। কিন্তু আসলে আমরা খুব ভাগ্যবান যে একই সময় এরকম দুজন গ্রেট ফুটবলার, এবং সরাসরি যেহেতু রিয়াল আর বার্সেলোনায় খেলেছেন বলে আমরা এক অর্থে এই যে সতর্কটা আরো জমেছে। এখনই কিন্তু অনেকটা হয়ে গেছে, জুভেন্টাস কি করছে, এদিকে বার্সেলোনা কি করছে, এখনো আছে। আমি দেখি ফেসবুকে দেখি মেসি কত ম্যাচে গোল করে নাই, রোনালদো টানা 10 ম্যাচে গোল করেছে, অনেক কিছুই চলে। কিন্তু আমি আসলে একটু মানে এটা ইয়ের জন্য বলছি না, ডিপ্লোম্যাটিক হওয়ার জন্য না, সত্যিকার অর্থে আমি অনেকের খেলাই পছন্দ করি। আমরা আরেকজন দর্শক ফোনে আছেন, অনেকক্ষণ ধরে এই দিনে কি হবে তার কথাটা একটু শুনে নেই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন দ্রুত একটু। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ বলেন। ঝিনাইদহ থেকে সুজিত দেবনাথ বলছি, আমাদের নিয়মিত প্রশ্নকর্তা। হ্যাঁ, কালকে পাইনি, অনেক চেষ্টা করছি। আমার প্রশ্ন আপনার কাছে, আপনার সাংবাদিকতার জীবনে সবচেয়ে সেরা বিশ্বকাপ ফুটবল, সবচেয়ে সেরা বিশ্বকাপ ফুটবল কোনটা আপনার? এটা আমি ভেবে আপনাকে কালকে বলি। তাৎক্ষণিকভাবে আমি 2টা বিশ্বকাপ নিজে কভার করেছি। মানুষ যেটা হয়, আমি নিজে যেহেতু এর অংশ ছিলাম, আমার একটু পক্ষপাত দুষ্ট হয়ে যাবো হয়তো একটু, কাজে এখন আমি কি এটা কালকে আপনার সঙ্গে কালকে আপনি আবার ফোন করেন অথবা মনে করিয়ে দিন, আমরা কি এটা 1970 সালের বিশ্বকাপ যেটা মনে করা হয় সেটা বলবো, নাকি আমার দেখা বলবো, নাকি আমার কভার করা বলবো, এই প্রসঙ্গটা মানে কালকে আলোচনা করি। আমার এই দিনে ঢুকি তাপস অনেক কিছু অনেক আমাদের এই দিনে অনেক কিছু জিনিস আছে। আচ্ছা, এই দিনের সবচেয়ে বড় ঘটনা কোনটা ইতিহাসের? এই বড় ঘটনাটা আমি সবার পরে বলি, ছোট ঘটনাগুলো আগে বলিনি, কারণ অনেকগুলো ঘটনা আছে, আমার মনে সংক্ষেপে সারতে হবে। নাকি কতক্ষণ আছে সময়? খুব বেশিক্ষণ নেই। আচ্ছা, এই দিনে 1883 সালে, আমি একটু আগের থেকে শুরু করি, সিডনিতে একটা টেস্ট ম্যাচ হয়েছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। এটা প্রবাবলি একমাত্র টেস্ট ম্যাচ, প্রবাবলি না, মনে হয় এটা আসলে শিওরই, কারণ আমি আগে পরে কোনো ইতিহাস পাইনি। এই টেস্ট ম্যাচে 4টে ইনিংস হয়তো টেস্ট ম্যাচ, যদি আপনি ইনিংসে পরাজয় না হয়, জয় পরাজয় নিষ্পত্তি না হয়। এই ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার এই 4টে ইনিংস 4টা ভিন্ন উইকেটে খেলা হয়েছিল। এটা খুব ইন্টারেস্টিং। এটা মানে কেন হয়েছিল পুরা জিনিসটা আমি মানে খুঁজে পাইনি ওইভাবে। একটা কারণ হতে পারে যে সিরিজ আসলে তখন অলরেডি মীমাংসা হয়ে গেছে, 3 টেস্টের সিরিজ ছিল, মীমাংসা হয়ে গেছে, এটা একটা এক্সট্রা ম্যাচ তারা খেলেছিল। আচ্ছা, তো কোনো কারণে মনে হচ্ছে ঠিক আছে আমরা ফ্রেশ উইকেটে ব্যাটিং করবো সবাই, যেটা হয় যে প্রথমে আপনি একটা উইকেটে ব্যাট করলে তো বোলিং সাইড একটু আপনার একটা অ্যাডভান্টেজ পায়, তো সেটা যেন সবাই সমানভাবে পায় 4 ইনিংসেই। এটা একটা ইন্টারেস্টিং একটা জিনিস। 1883 সালে। এরপর আসি আমি 1982 সালে, একদম আপনার কত বছর, 99 বছর আমি এগিয়ে আসলাম। এটা আমাদের অনেকের স্মৃতিতেই আছে। সেটা হচ্ছে শ্রীলঙ্কার টেস্ট অভিষেক হয়েছিল এই দিনে, 17 ফেব্রুয়ারি। তো সেই টেস্ট অভিষেক বড় যেটা ঘটনা ইংল্যান্ডের সঙ্গে কলম্বোতে হয়েছিল, এই যে কিছু ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। তো এইটা বাংলাদেশ যেমন প্রথম, আমি কি কথা বলে যাব ফুটেজের সাথে? কথা বলে যান। তো এই বাংলাদেশ যেমন প্রথম টেস্ট ম্যাচে আপনার 400 করে প্রথম ইনিংসে ভারতকে একটু চমকে দিয়েছিল, তো এইখানেও কিন্তু শ্রীলঙ্কা যথেষ্ট ভালো করেছিল, কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র 5 রানের লিড নিয়েছিল, এবং সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ছিল একসময় 167 3 উইকেটে। তো 5 রানের লিড, তার মানে 162 রানের লিড, 7 উইকেট হাতে। তো এটা খুব ইন্টারেস্টিং অবস্থায় ছিল। তারপরে জন এম্বুরি 5 উইকেট নিয়ে নেন, শ্রীলঙ্কা 8 রানে 7 উইকেট পড়ে যায় তাদের। তখন বোঝা যায় যে শ্রীলঙ্কা নতুন টেস্ট ক্রিকেটটা মাত্র খেলতে নেমেছে। তো ওই ম্যাচের একটা যেটা বড় একটা উল্লেখযোগ্য ঘটনা, যেটা পরবর্তীতে শ্রীলঙ্কার ইতিহাসে একটা বড় প্রভাব ফেলেছে, ওই ম্যাচে 18 বছরের একটা ছেলে খেলেছিলেন। 18 বছর তো, হ্যাঁ ঠিকই আছে, বড় মানুষ, স্কুল ছাত্র, যেহেতু ওদের স্কুল কলেজ একসঙ্গে, ওদের স্কুলগুলোকেও কলেজগুলোকেও স্কুল বলে। 18 বছরের একটা স্কুল ছাত্র খেলেছিলেন, যার নাম অর্জুনা রানাতুঙ্গা, যিনি পরবর্তীতে শ্রীলঙ্কান ক্রিকেটের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, হ্যাঁ পুরো মহানায়ক আর কি। তো এইটা শেষ। এরপরে আসি 1973। আমি সালগুলো একটু এলোমেলো করে বলছি, আসলটা রেখে দিলাম সবার পরে। 1973 সালে, আপনাকে কয়দিন আগে আপনি ছিলেন কিনা এখানে, এনডি গানটোমির একটা ঘটনা বলছিলাম, যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান একটা টেস্ট খেলেছেন, একটা ইনিংস, একটা সেঞ্চুরি, এরপরে কিন্তু খেলেননি। এরকম আরেকজন লোক আছেন, তার একটা ইনিংস না, এই জন্য ওই দিন তার কথাটা আমি বলিনি। তার একটা টেস্ট ম্যাচ, 2টা ইনিংস, প্রথম ইনিংসে সেঞ্চুরি, পরের ইনিংসে 56, তারপরে কিন্তু খেলেননি। তার নাম হচ্ছে রডনি রেডমন্ড, নিউজিল্যান্ডের। এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে এখানে, দেখেন টেস্ট ম্যাচ একটা, ইনিংস 2টা, রান 163 মানে হচ্ছে ফার্স্ট ইনিংসে 106 করেছিলেন, আর সেকেন্ড ইনিংসে কত 56, 107 আর 56, এবং এই যে 107
এখানে সেঞ্চুরিটা ছিল আপনার মাত্র 110 বলে, মানে ওই সময় চিন্তা করলে 1973 সালে চিন্তা করলে মানে প্রায় ওয়ানডে স্টাইলে সেঞ্চুরিটা করেছিলেন। তো তারপরে তার যে আর খেলা হলো না, এটা তো স্বাভাবিক প্রশ্ন জাগবে এরপরে কেমনে সে খেলে না। এটা একটা ব্যাখ্যা থাকে যে ছিল যে তার কন্ট্যাক্ট লেন্স নিয়ে তিনি খেলতেন, কন্ট্যাক্ট লেন্স অ্যাডজাস্ট করতে তার খুব প্রবলেম হচ্ছিল। তারপরে তিনি চশমা নিয়ে খেলা শুরু করেন, কিন্তু সেটা তার অ্যাডজাস্ট হয়নি। ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি, এরপরে প্রস্তুতি ম্যাচগুলোতে খুব একটা ভালো করেননি, 1-2 50 করেছেন, কিন্তু এরপরে আর নির্বাচকরা মনে করেছেন যে তার চেয়ে অন্য, মানে ইনফ্যাক্ট তিনি সুযোগও পেয়েছিলেন অন্য একজনের ইঞ্জুরির সুযোগে, যে কারণে তার আর খেলাই হয়নি। পরে তিনি পার্থে গিয়ে স্থায়ী হন, কিন্তু তার ছেলে অ্যারন রেডমন্ড তিনি নিউজিল্যান্ডে ফিরে যান, ফিরে গিয়ে নিউজিল্যান্ডের পক্ষে খেলেন। এবং নিউজিল্যান্ডের পক্ষে অ্যারন রেডমন্ড আপনার 8টা টেস্ট খেলেছেন, 6টা ওডিআই খেলেছেন, বাংলাদেশেও ঘুরে গেছেন তিনি। তাই? হ্যাঁ, আপনার 2013 সালে বাংলাদেশে ঘুরে গেছেন। তার সঙ্গে তার বাবা নিয়ে আমার কথা হয়েছে। তো আমি সেকেন্ড বাংলাদেশ যখন এসছে তখন তার দ্বিতীয় টেস্ট খেলা হয়ে গেছে। তখন তুমি তো বাবাকে অলরেডি ছাড়িয়ে গেছো, তো তার সেঞ্চুরি নেই কোনো। সে বলছে বাবা তো সেঞ্চুরি করেছেন, আমি তো সেঞ্চুরি করতে পারিনি। এবার আমি শেষটায় আসি নাকি? শেষ ইতিহাসের শেষটা অনেক বড়। সেটা হচ্ছে যে এই দিনে প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা হয়েছিল। তাহলে টি-20 জন্মদিন, টি-20 আন্তর্জাতিক টি-20, যেটা ইন্টারন্যাশনাল টি-20, এটা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। আপনারা তো বলার আগে শুরু করে দিয়েছেন। এই ম্যাচটা যদি বলি খুব দ্রুত, যে সেটা হচ্ছে যে এটা দেখেন নিউজিল্যান্ডের ড্রেসটা খুব ইন্টারেস্টিং, কারণ এই সময় টি-20টা যে এখন যেভাবে খেলা হয়, টি-20টা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সিরিয়াস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পুরো ব্যাপারটাই ছিল ফান। তখন ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেটে দর্শক আসছিল না বলে টি-20 শুরু হলো আপনার 2003-এ। তো 2005-এ মনে করা হলো যে আমরা একটা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ করলে কেমন হয়। এবং নিউজিল্যান্ডের খেলোয়াড়রা এরা কিন্তু এটা হচ্ছে আপনার 80-র দশকের ড্রেস, তারা এই ড্রেস পরে নেমেছে, অনেকে আপনার পরচুলা পরে নেমেছে। আপনি একটা দেখাতে পারেন কিনা এই একটা ফুটেজ, যে আপনি ম্যাকগ্রা যখন শেষ বলটা করছিলেন সেটা আন্ডারআর্ম করার ভান করছিলেন, যে 1981 সালে নিউজিল্যান্ড সেই ট্রেভর চেপেলের সেই কাণ্ডের কারণে শেষ পর্যন্ত করেননি। পুরো জিনিসটাই ছিল মজা। এবং ওই ম্যাচে কিন্তু রিকি পন্টিং কিন্তু মজার ভিতরেও টি-20-র মতো ব্যাটিংটা করেছিলেন, 55 বলে 98 রান করেছিলেন। তো পন্টিং যদি সেঞ্চুরিটা করতেন, আপনার প্রথম টি-20-তে সেঞ্চুরি দেখতে, মানে ইন্টারন্যাশনাল টি-20-তে আপনার 20 নম্বর ম্যাচ পর্যন্ত ওয়েট করতে হয়েছে। 2007 বিশ্বকাপে ক্রিস গেল যেটা করেন, পন্টিং কিন্তু সেটা করে ফেলেছিলেন। এবং করার পরে পন্টিং একটা কথা বলেছিলেন ওই ম্যাচের পরে, যে এই খেলাটা আসলে সিরিয়াসলি খেলা খুব কঠিন, এবং এটা যদি রেগুলার খেলা হতে থাকে এরকম ইন্টারন্যাশনাল, মজাটা চলে যাবে। কিন্তু এটা তো আমরা তো মানে যেহেতু এটা সোনার ডিম পাড়া হাঁস, তো মজা চলেই গেছে, এটা এখন সিরিয়াস ক্রিকেট হয়ে গেছে। আপনি কি ম্যাকডারোটা দেখাতে পারবেন? ম্যাকগ্রার সেই আন্ডারআর্ম বোলিংয়ের ছবিটা আছে কিনা মনে হয় এখনো খোঁজা হচ্ছে। আমরা খুঁজতে থাকি, পরে আমরা একসময় এটা দেখে নেব। দেখি সুযোগ আছে মনে হয় নাকি? হ্যাঁ, সেই এটা আন্ডারআর্ম বোলিং না, যদিও এটা এই বলটা করার আগে তিনি সেটা করেছিলেন। ঠিক আছে প্রিয় দর্শক, এই ছিল আজকের নিউজ গ্যালারি।